এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে একটি ম্যাথ এবং জিকে সেট নিয়ে এসেছি। এবং এর আগের ক্লাসে আমরা আমাদের প্লে লিস্টের মধ্যে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির একাধিক ক্লাস দেওয়া রয়েছে ম্যাথ এবং জিকের ওপর, এবং এছাড়াও আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড অঙ্ক পড়ানো রয়েছে, যা আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে এখানে কোশ্চেনটা বলা হয়েছে সেটি হলো এক্স, ওয়াই এবং জেড একটি অংশীদারিত্বে প্রবেশ করে। এক্স শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, ওয়াই 4 মাস পর এক্স এর 3 গুণ পরিমাণ বিনিয়োগ করে, এবং জেড শুরু থেকে 9 মাস পর ওয়াই দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করে। যদি বার্ষিক লাভ এত টাকা হয় তবে তাহলে ওয়াই এর ভাগা কত? তিনজন ব্যবসায় অংশগ্রহণ করেছিল, এক্স, ওয়াই, জেড। এক্স ব্যবসা শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, কিন্তু ওয়াই 4 মাস পর এক্স এর দ্বিগুণ। ওয়াই 4 এক্স এর দ্বিগুণ, এক্স তো আমি জানি না, এক্স আমি ধরলাম এক্স টাকা বিনিময় করে। আর ওয়াই কি করে? 4 মাস পর এক্স এর দ্বিগুণ, মানে 2x টাকা। তার মানে এক্স সারা সময় ধরে ব্যবসা ছিল, মানে 1 বছরের কেস, 12। আমি কেন টাইম দিয়ে গুণ করলাম? কারণ অ্যামাউন্টের সঙ্গে যখন আমরা টাইম গুণ করব তখন আমরা প্রফিটের রেশিও পাবো, প্রফিট পাবো, এই জন্য আমি গুণ করলাম। তাহলে এক্স এর আমাদের প্রফিট বেরিয়ে গেল। এখন সবার প্রফিট এমন করে হিসাব করতে হবে, এক্স এর প্রফিট এক্স ইন্টু 12। তাহলে ওয়াই এর কি হয়েছে? ওয়াই 4 মাস পর এক্স এর সাথে এক্স এর 3 গুণ পরিমাণ নিয়ে ব্যবসা হয়েছে 4 মাস পর। তাহলে 12 মাসের বিজনেস, 4 মাস তো ছিল না, তাহলে ছিল কত? 8 মাস। তাহলে ওয়াই 2x ইন্টু 8, এটা হলো ওয়াই এর প্রফিট। এখন দেখি জেড এর ক্ষেত্রে কি বলছে। জেড শুরু থেকে 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ পরিমাণ। ওয়াই এর দ্বিগুণ, ওয়াই ছিল 2x, তার দ্বিগুণ হলে 4x হবে। এখন তোমার টাইমটা দেখতে হবে কি বলেছে। যে শুরু থেকে 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ, শুরু থেকে 9 মাস পর, তাহলে 12 মাসের কেস, 9 মাস হয়ে গিয়েছে, থাকবে কত আর? 3 মাস। তাহলে এটাই হলো আমাদের প্রফিটের রেশিও। তাহলে এখন কাটাকাটি করব, এক্স সব আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে হলো আমাদের 12 ইন্টু 8 দোকানে 16, 3 4 12, 3 4 12, 12। যে শুরু থেকে 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ, তাহলে কাটাকাটি করলে তাহলে আমরা দাঁড়াবে 3 4 12, 4 দিয়ে কাটাকাটি করো, 3 4 12, 4 4 16, 3 4 12। তাহলে দেখো 45 3। টোটাল আমাদের কত হলো? প্রশ্ন বলছিল এক্স ওয়াই এর ব্যবসা, এক্স শুরুতে কিছু টাকা বিনিয়োগ করছে, আমি এক্স ধরে শুরুতে এক্স টাকা বিনিয়োগ করছে, এক্স এর টাকা আমি 12 মাস খাটলো। তারপরে কি বলছে? ওয়াই 4 মাস পর এক্স এর 3 গুণ টাকা নিয়ে যুক্ত হলো, সরি ওয়াই 4 মাস পর এক্স এর 3 গুণ, তাহলে এখানে 3x করে দাও, 3 গুণ টাকা নিয়ে যুক্ত হলো। তাহলে 4 মাস পর টাকা খাটবে, তাহলে কত? 8 মাস বাকি। আর যে শুরুতে 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ, যে শুরুতে 9 মাস পর ওয়াই এর দ্বিগুণ, তাহলে 3 মাস, 9 মাস পর থাকলে গেলে 12 মাসে 3 মাস থাকবে পড়ে, 3। আর ওয়াই এর দ্বিগুণ, তাহলে ওয়াই 3 ছিল, 3 দোকানে 6, একটু চেঞ্জ করে ঠিক আছে। তাহলে এটা হবে 6। এবার তুমি ভালো করে মিলিয়ে নাও, এক্স 12, তারপরে বলছে ওয়াই 4 মাস পর, তাহলে 12 থেকে 4 চলে গেল 8। কার দ্বিগুণ? এক্স এর কি দ্বিগুণ বলেছে? এক্স এর 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করলাম। যে শুরুতে 9 মাস পর, তাহলে 3 মাস থাকবে। আর ওয়াই এর দ্বিগুণ 3 দোকানে 6, এক্স এর সব আউট। তাহলে 12 ইস্টু 3 8 24 ইস্টু 18, তাহলে 6 দোকানে 12, 4 6 24, 3 6 18। তাহলে এটা আমরা কি পেলাম? প্রফিটের অনুপাত পেলাম। তাহলে প্রফিট কত? 4 2 6 3 9, অনুপাত হিসাবে 9। এই যে প্রফিটের মান সেটি হলো 45,000। 9 এর ভ্যালু আমরা 45, 4টা শূন্য। তাহলে 1 এর ভ্যালু আমরা 5, 4টা শূন্য। এখান থেকে আমাকে বের করতে ওয়াই এর ভাগা কত, মানে 4 এর মান নির্ণয় করতে হবে। 4 5 20, 1 2 3 4, 20, 4টা শূন্য। তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পার্থক্য 143। যদি লাভের শতকরা হার 26% হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে সিপি আর এসপি এর মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে। আমি ধরলাম সিপি এক্স, তাহলে এসপি হবে 143 প্লাস এক্স। যেহেতু লাভ হয়েছে নিশ্চয়ই তাহলে এসপি বেশি হবে। লাভটা কত? তার মানে কি এসপি থেকে আপনি সিপি বিয়োগ করবে, তাহলে লাভ হবে আমাদের 143 টাকা। আমরা এখান থেকে লাভের হার বের করব। লাভের হার হলো লাভ 143, লাভের হার কস্ট প্রাইসের উপরে হয়, আর পার্সেন্টেজে 100। এই লাভের শতাংশই দেওয়া রয়েছে 26। এবার যদি আমরা কাটা করে 13 দিয়ে, 13 কে 13, 13 দোকানে 26, 2 দিয়ে কাটলে 550, x ইকুয়াল টু 5 11 55, একটা শূন্য। তাহলে এক্স এর মান আমরা পেলাম 550। তাহলে এক্স এর মান পাচ্ছি, এক্স মানে আমাদের সিপি, সিপি বের হলো 550। আমাকে বের করতে এসপি কত, তার মানে 550 সঙ্গে 143 জুড়ে দিতে হবে। তাহলে দাঁড়াবে হলো আমাদের
তিন তিনই 5 4 9 5 1 6, 693 হবে আমাদের এসপি। এসপির মান আমাদের 693 আর সিপির মান হলো আমাদের 550 আর প্রফিট হলো 143। প্রশ্নে আমাকে জিজ্ঞেস করে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য হবে 693। এবার জিকের কোশ্চেন, গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? গোবর গ্যাসে পাওয়া যায় মিথেন গ্যাস। মিথেন গ্যাসের সংকেত হলো CH4। এই মিথেনের গ্যাসের একটা নাম রয়েছে যার নাম হলো মার্স গ্যাস। কেন? কারণ এই গ্যাস সাধারণত জলা জায়গায় দেখতে পাওয়া যায়, এই জন্য মিথেনের অপর নাম হলো মার্স গ্যাস। এই মিথেন গ্যাস পাওয়া যায় সিএনজির মধ্যে। পরীক্ষায় জিজ্ঞেস করবে সিএনজির প্রধান উপাদান কি, অ্যান্সার হবে মিথেন। সিএনজির ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাসেস। compressed natural gases, হাইড্রোজেন সালফাইড H2S। হাইড্রোজেন সালফাইডের গন্ধ হলো পচা ডিমের মতো। কার্বন ডাই অক্সাইড CO2 আর কার্বন মনোক্সাইড CO। কার্বন মনোক্সাইড আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে ফুসফুসে প্রচুর ক্ষতি করে। রেলওয়েজ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ICA নিচে প্রদত্ত কোন স্থানে অবস্থিত, মানে কোথায় তৈরি হয় এটা? অ্যান্সার হবে পেরাম্বুর, চেন্নাই। সেখানে রেলওয়েজ যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রয়েছে সেটা পেরাম্বুর, চেন্নাইয়ের মধ্যে অবস্থান করেছে। চিত্তরঞ্জনে তৈরি হয় ইলেকট্রিক লোকোমোটিভ, যে বিদ্যুৎ চালিত ইঞ্জিন রয়েছে রেলের ইঞ্জিন, সেটা ইলেকট্রিক লোকোমোটিভ। ব্যাঙ্গালোরে তৈরি হয় হুইল, চাকা। পাটিয়ালাতে তৈরি হয় ডিজেল লোকোমোটিভ। ABC এর মধ্যে এত টাকা এমন ভাগ করা যাতে এর অংশের দ্বিগুণ, বি এর অংশের 3 গুণ, সি এর অংশের 5 গুণের সমান। সি এর প্রাপ্ত অংশ কত? টোটাল টাকা ছিল 14,136 টাকা। এই টাকাটা 3 জনের মধ্যে ভাগ হয়। বলা হয়েছে এর অংশের দ্বিগুণ, তাহলে এ এর দ্বিগুণ ইজ ইকুয়াল টু বি এর 3 গুণ এবং সি এর 5 গুণের সমান। তাহলে বলছে এখান থেকে সি কত টাকা পাবে, এই হলো অঙ্ক। তার মানে 3 জনের রেশিও আমাকে করতে হবে, প্রফিটের রেশিও ABC বা কতটা ভাগ পাবে। রেশিও করে যখন এরকম আকারে থাকবে হিসাবটা দরকার। এ যখন আমরা মান বের করব তখন বি আর সি এরটা গুণ করব, 3 5 15। বি এরটা যখন আমরা বের করব তখন বি কে আমরা থাকবে আর এ আর সি গুণ করব, 5 দোকানে 10। আর সি এর মান যখন বের করব এ আর বি আমরা গুণ করব, 3 দোকানে 6। সামনে যে সংখ্যাগুলো রয়েছে তাহলে দেখো 15:10:6 হলো এদের টাকাটা কে কত পাবে, ভাগ হবে তার অনুপাত। এখানে টোটাল টাকা হলো এত, এখান থেকে সি এর লাভ কত, টোটাল কত 15 10 25 6 31, টোটাল প্রফিট অনুপাত হিসাবে 31। 31 এর মধ্যে সি কতটা পাবে, 6 ভাগ, তাহলে 6/31 সি এর ভাগ। সেটা কতর মধ্যে পাবে, টোটাল টাকা ছিল 14136, এটাই হলো সি এর ভাগা। তাহলে দেখো একটা ভাগ করতে হবে তোমাকে, 31 14136। তো 5 দিয়ে দেই, 5 × 5 3 5 15, বেশি হয়ে যায়। 4 দিয়ে দিলে হবে 5 × 5 3 5 15, 4 দিয়ে দাও, 4 × 4 3 4 12, 124। 11 থেকে 4 বিয়োগ করলে 7, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 173। 31 কে যদি 5 দিয়ে দাও, 6 দিয়ে দিলে 6 × 6 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ যাবে 155। 13 থেকে 5 গেলে 8, 6 6 6 × 6 318। তার মানে কাটাকাটি করলে আমরা পাবো 456। তাহলে 6 কে 456 দিয়ে আমাকে গুণ করতে হবে। 6 6 36 6, 5 6 30 আর 33, 4 4 24 আর 3 27, তাহলে 2736 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। ভারতের কোন শহরটি হুগলি নদীর তীরের ওপর অবস্থান করেছে? কলকাতা। কটক মহানদীর তীরে অবস্থিত, ওড়িশা মহানদী। নিচের কোন শহরটিকে ভারতের স্কটল্যান্ড বলা হয়? কুর্গকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। তিরুপতি অন্ধ্রপ্রদেশে রয়েছে আর কুর্গ রয়েছে কর্ণাটকে। কর্ণাটকে পাহাড় ব্রহ্মগিরি। কান্নুর রয়েছে হিমাচল প্রদেশে। হুগলিতে একটা কর্ণাটকে অবস্থিত রেলওয়ে স্টেশন রয়েছে, সবচেয়ে বড় দীর্ঘতম রেলওয়ে স্টেশন।
দীর্ঘতম প্ল্যাটফর্ম এখানে পাওয়া যায়, রয়েছে দীর্ঘতম প্ল্যাটফর্ম। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম অপশনে রয়েছে মাদ্রাজ, অপশন বি পুনে, অপশন সি কলকাতা, অপশন ডি লখনৌ। এর সঠিক উত্তর হবে কলকাতা। কলকাতাতে দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 সনে। তখন সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। দেখো, মাদ্রাসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সনে। সেটা হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। বোম্বের গোকুলদাস তেজপাল কলেজ। গোকুলদাস তেজপাল কলেজে 78 জন ডেলিগেট সেখানে উপস্থিত হয়েছিল। পরীক্ষা জিজ্ঞেস করবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল যখন 1885 সনে হয়েছিল? WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এটা ছিল প্রথম সভাপতি, ফার্স্ট প্রেসিডেন্ট। প্রথম মহিলা প্রেসিডেন্ট যদি বলে ওমেন, অ্যানি বাসা। আর যদি ওমেন ইন্ডিয়ান, ভারতীয় হিসাবে সরোজিনী নাইডু। প্রথম নির্বাচিত যদি বলা হয় সুভাষচন্দ্র বোস, SC বোস। মনোসোডিয়াম গ্লুটামেট সাধারণত গ্যাস হিসেবে পরিচিত, এটি অ্যাজিনামোটো হিসেবে পরিচিত। প্যারাসিটামল আমাদের জ্বর ঠান্ডার জন্য ব্যবহার হয়, মাথা ব্যথার জন্য। ডেটল একটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। কাপড় কাচার সোডা, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট, এর সংকেত হলো Na2CO3। আর যদি বলি খাবার সোডা, সেই ক্ষেত্রে আমাদের হবে খাবার সোডার ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট, তার মানে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, মানে এইচ এখানে প্রবেশ করেছে। নিম্নলিখিত কোন কাঁচামালটি ইস্পাত উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন? ইস্পাত উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন কয়লা। গান্ধী ডারউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এই সঠিক আইন অমান্য আন্দোলন, যেটা শুরু হয়েছিল 1930-এ 12ই মার্চ ডান্ডি অভিযানকে কেন্দ্র করে লবণ তৈরির মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে গান্ধী ডারউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় বলা হয়েছিল গান্ধীজি বিভিন্ন নীতি রেখেছিলেন এবং বলেছিল যে এই আন্দোলনকে প্রত্যাহার করতে হবে, এরকম আরো অনেক কিছু আলোচনা হয়। অসহযোগ আন্দোলন হয়ে পড়েছিল 1920 সনে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সনে। রাওলাট অ্যাক্ট 1919, রাওলাটকে বলা হয় কালো আইন। এর রাওলাটের প্রতিবাদেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বার্ষিক 3.5% সরল সুদের হারে 150 টাকায় এত টাকায় সুদ পেলে কত সময় লাগবে? তাহলে I equal to PTR/100, তাহলে I হলো আমাদের 47.25 এবং P এর মান 450। আমাকে বের করতে হবে T এর মান এবং R এর মান 3.5 / 100। তাই এটা উঠিয়ে দাও, এখানে নিচে একটা শূন্য, এটা উঠালেও এখানে একটা দুটো শূন্য পাবো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, একটা। তাহলে 7 দিয়ে আমি কাটাকাটি করলাম, 6 7 42, 5 52, 7 7 49, 3 5 7 35, 5 7 35। 5 দিয়ে যদি কাটাকাটি করো, 5 12 60, 5 13 65, 2 5 5 25, 3 5 15, 12 13, মানে 3 দিয়ে কাটলে 135 এবং T এর মান এখান থেকে আমি বের করব, বের হলো 3, তার মানে অপশন সি। পরে একটা কোশ্চেন জিকের, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লাফিং গ্যাস বা হাসির গ্যাস নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড, যার সংকেত হলো N2O। আর নাইট্রোজেন ডাই অক্সাইডের সংকেত NO2। এটি বাদামি বর্ণের গ্যাস, এটা শ্বাসের মধ্যে যদি প্রবেশ করে আমাদের শ্বাসের ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে। জার্মান সিলভার কোন ধাতুর মিশ্রণে তৈরি? জার্মান সিলভার একটা শঙ্কর ধাতু, একাধিক ধাতুর মিশ্রণে সেই ধাতুটা তৈরি হয়। অপশনটা রয়েছে জার্মান সিলভার তৈরি হয় কপার, জিঙ্ক আর নিকেল নিয়ে।
কপার মানে তামা, জিঙ্ক মানে দস্তা, নিকেল মানে নিকেল হইলো। তার মানে অপশন এ। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে জার্মান সিলভারের মধ্যে কোন ধাতুটি থাকে না। দেখো জার্মান সিলভারের সিলভার নামটা রয়েছে, কিন্তু জার্মান সিলভারের মধ্যে সিলভার ধাতু থাকে না, সিলভার অনুপস্থিত। বাংলার সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 সনে। তিনি সতীদাহ প্রথা নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সতীদাহ প্রথা। ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় 1828 সনে রাজা রামমোহন রায়ের দ্বারা, এবং রাজা রামমোহন রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর। পরীক্ষায় জিজ্ঞেস করবে রাজা রামমোহনকে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। তিনি 1897 সালে বেলুড় মঠ স্থাপন করেন। বেলুড় মঠ। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করেছিলেন 1875-এ। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। একটি 250 মিটার দীর্ঘ ট্রেন 12 সেকেন্ড খুঁটি অতিক্রম করে। ট্রেনের গতিবেগ নির্ণয় করুন। ট্রেনের স্পিড ইকুয়াল টু, যখন খুঁটিকে অতিক্রম করবে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তখন দূরত্ব যাবে 250 আর সময় লাগবে 12 সেকেন্ড। তাকে ওকে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হয়। 6 দোকানে 12, 3 6 18। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 50 25, তার মানে 3 25 75 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1, তাদের উচ্চতার অনুপাত কত? চোঙ আকৃতির ফিগার। তাদের উচ্চতার মধ্যে 5:, তাদের আয়তনের অনুপাত আমাকে বের করতে। চোঙের আয়তন তোমাকে জানতে হবে। চোঙের আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার ই। এটা চোঙের আয়তন বের করার ফর্মুলা। তাহলে আমাকে এখানে আয়তন বের করতে বলছে, তাহলে v1/v2, তাহলে 1/3 তো থাকবেই, পাই থাকবেই। আর মানে কি, প্রথমটার ব্যাসার্ধ কত রয়েছে? 2, তাহলে 2 এর স্কোয়ার, 2 দোকানে 4, আর প্রথমটার হাইট 5 × 5। একই রকম ভাবে দ্বিতীয়টার 1/3 পাই, প্রথমটার ব্যাসার্ধ 1, তাহলে 1 এর স্কোয়ার করলে একই পাবো, আর হাইট হলো 2, তাহলে এটা একটা কাটাকাটি গেল। 2 দোকানে 4, তাহলে 5 দোকানে 10, আর নিচে থাকবে 1, তাহলে 10:1 হবে সঠিক উত্তর। মহেশ এবং সুরেশ একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে শেষ করতে পারে। একসঙ্গে কাজ শেষ করার পর তারা এত টাকা পায়, তাহলে মহেশের ভাগ কত? কেউ যদি কোনো একটা কাজ করে তার বেতন পায়, সেটা হয় এফিসিয়েন্সির অনুপাত অনুযায়ী। তাহলে এখানে মহেশ এবং সুরেশ রয়েছে। মহেশ একটি কাজ 20 দিনে করতে পারে, আর সুরেশ একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে এদের এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের কি করতে হবে? 20 আর 30 এর রসগু করবো, সেটা হবে আমাদের 60। তাহলে 20 ভাগ যদি 60 ভাগ যদি 20 করলে 3, আর 30/60 করলে হবে আমাদের 2। এটা হলো তাদের এফিসিয়েন্সি রিলেশন, কারণ কার্যক্ষমতার উপর নির্ভর করে কে কত বেতন তা নির্ধারণ করা হয়। তাহলে মহেশের ভাগা কত? টোটাল কত? 3 2 5। এই 5 এর ভ্যালুই হলো 3300, 3300 টাকা। তাহলে 1 এর ভ্যালু 5 6 30, 3 30 660। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলছে মহেশের ভাগা কত? মহেশ মানে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 3 6 18 8, 3 6 18 কে 19, 1980 হবে এই অঙ্কের সঠিক উত্তর। অপশন ডি। নিম্নলিখিত এর মধ্যে কোনটি গঙ্গা নদীর উপনদী? অপশন রয়েছে বিয়াস, অপশন বি গণ্ডক, তুঙ্গভদ্রা, মানস। গণ্ডক হলো গঙ্গার উপনদী। গঙ্গা, যমুনা, ঘরগড়া, গণ্ডক প্রভৃতি গঙ্গার উপনদী, এবং যমুনা হলো গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী। যমুনা দীর্ঘতম। গঙ্গা উৎপন্ন লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী। গঙ্গার ভারতবর্ষের দৈর্ঘ্য 2525 কিলোমিটার। তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী। মানস হলো ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্র। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সংযোজিত 2 বছরের জন্য 10% সুদের হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে 2 বছরের জন্য। 10% মানে আমরা জানি 1/10। তাহলে কয় বছরের কেস? 1 2। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তাহলে 12,600 টাকার উপর 10% মানে 1/10 দিয়ে গুণ করবো, তাহলে শূন্য একটা কাটা যাবে, তার মানে 1260 হবে।
দ্বিতীয় বছরে কি হবে 12,600 উপর 10%, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাহলে 1260। আবার যদি তৃতীয় বছর কি হয় ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কত পেলাম 1260, তার 10% করলে 16, মানে একটা শূন্য কাটা যাবে, 10% মানে 1/10, 10 দিয়ে গুণ করে দাও, শূন্য কাটা, তাহলে 126। এখন বলছে টোটাল, তা যদি আমি যোগ করি এগুলো তাহলে আমি পাবো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমাকে এই টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটাই নির্ধারণ করতে বলেছে। তাহলে দেখো 1200 1200 2400, 2400 কে 2520, তার সঙ্গে 126 যোগ করব, তাহলে 6462, তাহলে 2646 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। 6 এর প্রথম 4টি গুণিতকের গড় কত? 6 এর নামতা পড়ি, 6 কে 6 প্রথম গুণিতক, দ্বিতীয়টা 12, তৃতীয়টা 3 6 18 24, এদের গড় মানে যোগ করে 4 দিয়ে ভাগ করব, সেটাই হবে অ্যান্সার। তাহলে এটা তা করে দেখো এটা কি পদ্ধতি চলছে, সমান্তর পদ্ধতিতে। অন্যভাবেও করা যায়, 6 এর ডিফারেন্স সেম ডিফারেন্স যখন থাকে তখন সেটা বলি সমান্তর পদ্ধতি। তখন আমাকে গড় নির্ণয় করলে কি করতে হবে, দেখো গড় নির্ণয় করে তখন আমাদের ডাইরেক্ট একটা ফর্মুলাও রয়েছে, তার সাহায্যে SN = দিয়ে। এছাড়াও দেখো বাড়ছে কত 6 6 6, তাহলে এখানে 6 6 যদি পাই তাহলে গড়টা কত হবে, তাহলে মিডিল নম্বরটা এদের গড় হবে। মিডিল নম্বরটা দেখো মাঝখানে নম্বরটা পাওয়া যাচ্ছে না, তাহলে মিডিল নম্বরটা গড়, তাহলে মিডিল নম্বর মানে 12 আর 18 মাঝখানে যেটা থাকবে সেটাই হবে আমাদের গড়। তাহলে গড় কত 12 18 যোগ করো 30/2, তাহলে হবে 15 অ্যান্সার। যখন সমান্তর পদ্ধতি তখন মাঝখানেরটাই হবে আমাদের গড়, মানে অপশন ডি। যদি এখানে 5টা সংখ্যা থাকতো মনে করে এরকম 6 12 18 24 30, তাহলে গড় কত দেখো যখন সিকোয়েন্স থাকবে সমান্তর পদ্ধতি থাকবে মানে ডিফারেন্সটা সেম হবে, যেটা বলে সমান্তর পদ্ধতি। 12 থেকে 6 6 6 6 ডিফারেন্স, এটাকে সমান্তর পদ্ধতি বলা হয়। তখন গড়টা হবে মিডিল নম্বরটা, মিডিল নম্বরে কে রয়েছে 5টা সংখ্যা, তাই মাঝখানের নম্বর 18টা, সহজেই বের করে দিতে পারি। আর এখানে 5টা সংখ্যা 4টা সংখ্যা, তখন আমি কি করব 4টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, 2 নম্বর আর 3 নম্বর টার্মের এভারেজ, 2 নম্বরটা আমাদের 12 আর 3 নম্বরটা আমাদের 18, এই দুটোর এভারেজ 12 18 30, তাকে 2 দিয়ে ভাগ 15। সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন প্রোপেন, অপশন বি বিউটেন, মিথেন এবং রেডন। এর সঠিক উত্তর হবে বিউটেন ব্যবহার করা হয়। এছাড়াও মনে রাখবে এলপিজি গ্যাস। এলপিজি গ্যাস আমাদের সিলিন্ডার যে ব্যবহার করি সেটা হলো এলপিজি গ্যাস। এলপিজি গ্যাসের প্রথম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস, পরীক্ষা জিজ্ঞেস করবে এলপিজির প্রধান উপাদান কি। এলপিজির মধ্যে রয়েছে বিউটেন এবং প্রোপেন, এই দুটো প্রধান উপাদান। সবচেয়ে বেশি থাকে বিউটেন, তারপরে বিউটেনের চেয়ে সামান্য পরিমাণে কম থাকে প্রোপেন, এটা তোমরা মনে রাখবে। তাই সিগারেটেরও বিউটেন গ্যাস থাকে। 2000 টাকার একটি মূলধনে সরল সুদে একটি নির্দিষ্ট হারে 12 মাসের জন্য এত টাকা হয়ে যায় তাহলে বাসিত। এই যে 12 টাকা এত টাকা পরিণত হলো 2000 টাকা, এটা আসলে কি, এটা হলো আমাদের সুদে আসলে। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলছে সুদের হার কত, মানে আর এর মান কত। তাহলে ফর্মুলা আমরা ইউজ করব I = PTR/100। R/100, আই কত আমাদের প্রিন্সিপাল হলো 2000, এটা প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট হলো 2400, 2400 থেকে 2000 বিয়োগ করবো, মানে সুদের আসল থেকে যদি আসল বিয়োগ করে সুদ সেটা হবে 400, তাহলে আয়ের মান 400। পি এর মান দেওয়া রয়েছে 2000 ইন্টু টি মানে 12 মাস, কিন্তু মনে রাখবে আমরা সিম্পলিসিটি অঙ্ক মানতে করি না ইয়ারে, 12 মাসকে বছর বানাতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করব ইন্টু 100, ফর্মুলার আমাকে বের করতে হবে আর এর মান। তাহলে 12 12 আমাদের কাটাকুটি চলে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 2 দিয়ে কাটলে পাবো 20, 20% হবে এর সঠিক উত্তর। নিম্নলিখিত ফসলগুলির মধ্যে উত্তর ভারতে রবি ঋতুর সাথে সম্পর্কিত কোনটি? রবি ঋতু মানে কি ঠান্ডা সিজনে যে ফসল উৎপন্ন হয়, তাহলে অপশনে ধান, জোয়ার, ভুট্টা, জব। ঠান্ডা সিজনে নয়, জব গম এগুলো ঠান্ডা দিনে উৎপন্ন হয়, আর বাকিগুলো হয় কি বর্ষাকালে, এই জন্য এগুলো বলে খারিফ শস্য। একশো 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1, ওই অনুপাতে 3:2 করতে হলে তাহলে আরো কত পরিমাণ জল মেশানো হবে? তার মানে মিক্সচারের মধ্যে আমাদের ছিল মিল্ক আর ওয়াটার, যার অনুপাত 5:1, এবং টোটাল মিক্সচার ছিল 180 লিটার,
তাহলে এখান থেকে বলা যাবে এর মধ্যে কতটুকু মিল্ক ছিল কতটুকু দুধ ছিল। টোটাল কত, 5 একে 6, টোটাল মিক্সচার। এই 6 এর ভ্যালু হলো 180, তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 30, তাহলে মিল্ক কত ছিল 5 ইউনিট, তাহলে 30 কে 5 দিয়ে গুণ করবো, তাহলে 150 লিটার ছিল আমাদের মিল্ক, তাহলে বাকিটা ছিল ওয়াটার, মানে 30 লিটার ওয়াটার হতে হবে, তাহলে তো 180 লিটার হবে। তারপরে কি বলছে, এই নতুন একটা অনুপাত তৈরি হবে 3:2। কেন তৈরি হবে, কারণ এর মধ্যে জল মেশানো হয়েছিল, তাহলে জল আমাদের কত ছিল 30, আমি জানি না জল কতটা মেশাবো, আমি ধরলাম x ইউনিট মেশাবো, 1 লিটার মেশাবো, মিল্ক তো ফিক্স থাকবে কিন্তু মেশানো হবে জল 30 + 6। এখন অনুপাতটা দাঁড়াবে 3/2, তাহলে কাটাকাটি করে দাও 50, তাহলে 50 দোকানে 130 বিয়োগ, তাহলে 70 হবে, এই ওকে সঠিক উত্তর। তাহলে এতটুকু আমাকে ওয়াটার যোগ করতে হবে। রাম 3টি সমান দূরত্ব হবে, দূরত্বের 15 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার গতিবেগে ভ্রমণ করে, তারা মোট অতিক্রান্ত দূরত্ব 180 কিলোমিটার, তবে তার গড় গতিবেগ কত। তাহলে টোটাল ছিল 180, কিন্তু এই সমান দূরত্বকে ভাগ করেছে, তার মানে তিনটে যে প্রত্যেকটা কত করে হবে 60 করে হবে। আর এই যে প্রথম 60 কিলোমিটার যায় 15 কিলোমিটার পার আওয়ার বেগ, দ্বিতীয় 60 কিলোমিটার যাবে 10 কিলোমিটার, আর তৃতীয় 60 কিলোমিটার যায় 12 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার বেগ। এখান থেকে আমাকে বের করতে বলছে এভারেজ স্পিড কত। এভারেজ স্পিড, তাহলে এভারেজ স্পিড মানে আমরা জানি ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের 180, সেটাকে উপরে লিখে দেব, টাইম আমাকে বের করতে হবে। তাহলে দেখো 60 কিমি যায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, টাইম কত হবে, টাইম মানে কি জানি 1 ঘন্টায়, মানে টোটাল ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে টাইম, তাহলে 60 কিলোমিটার যায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, টাইম কত হবে, তার 4 ঘন্টা টাইম লাগবে, 4 15 60। একই রকম ভাবে নেক্সট কেসের ক্ষেত্রে টাইম লাগবে 6 ঘন্টা, পরের ক্ষেত্রে শেষের ক্ষেত্রে লাগবে 5 ঘন্টা, তাহলে 4 6 5, টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই আসবে আমাদের স্পিড, এভারেজ স্পিড। 4 6 10 5 15, তাহলে 180/15, তাহলে কাটাকুটি করলে আমরা পাবো 15 কে 15 3 30, 15 দুগুণে 30। অপশন ডি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সংসদের সিংহ বলা হতো, সঠিক উত্তর অপশন এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নিচের কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন, অপশন হচ্ছে মহাবীর, ঋষভ, পার্শ্বনাথ, অন্তর্নাথ। মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর, তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। তীর্থঙ্কর খেলার অর্থ লাগে ধর্মগুরু। আর যে ঋষভ ছিলেন, ঋষভ মানে ঋষভনাথও লেখা থাকতে পারে পরীক্ষায়, এই ঋষভনাথ ছিলেন প্রথম ধর্মগুরু, প্রথম। আর পার্শ্বনাথ ছিলেন 23তম ধর্মগুরু, 23তম। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। প্রথমে কি দেওয়া রয়েছে, 144 কে 12 দিয়ে ভাগ, তাহলে 12 পাবো, প্লাস 3 তিরিক্ষে 9, 3 4 12 একে 13, 3 তিরিক্ষে 9 3 4 12, 129, প্লাস 45 মাইনাস 60, তাহলে 12 হলো, 3 তিরিক্ষে 9 3 4 12, তাহলে 129 কে সঙ্গে 12 আমাকে যোগ করতে হবে, 129 আর 10 যোগ করলে হয় আমাদের 139, তাহলে 141 হবে, মাইনাস 15, তাহলে 141 থেকে 15 গেলে 126। অপশন সি। ভারতের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটিতে রয়েছে, তেহরিবাদে রয়েছে, তেহরিবাদ রয়েছে উত্তরাখণ্ডে। সিসলাইন বাঁধ রয়েছে অন্ধ্রপ্রদেশে। সর্দার সরোবর বাঁধ গুজরাটে। আর নাপ্তাঝাকি বাঁধ রয়েছে হিমাচল প্রদেশে। গুজরাটে সর্দার সরোবর বাঁধ রয়েছে, এটা নর্মদা নদীর ওপর, নর্মদা নদী, নর্মদা। তেহরি বাঁধ রয়েছে ভাগীরথীর ওপর। যদি বলে ভারতের দীর্ঘতম বাঁধ কি, দীর্ঘতম হীরাকুদ বাঁধ, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। একজন দোকানদার একটি বাক্স বিক্রি করে 5% লাভ করে, পরবর্তী বাক্সে তিনি বিক্রয় মূল্যের দ্বিগুণ ধার্য করার সিদ্ধান্ত নেয়, দ্বিতীয় বাক্সে লাভ কত। প্রথমে দাম ছিল আমি ধরলাম প্রথমটার 100, তারপরে তার কি হলো, সেই বাক্স বিক্রি করে 5% লাভ হলো, তাহলে সেটা হবে 105, তাহলে 5% লাভ হলো, তার মানে কি 100 সঙ্গে 5 আমি যোগ করলাম, তাহলে লাভ হওয়ার পর যে মানটা পেলাম 105, সেটা আসলে কি, সেটা আসলে বিক্রয় মূল্য। এখন বলছে পরবর্তী বাক্সের জন্য তিনি বিক্রয় মূল্যের দ্বিগুণ ধার্য করেন, এই যে বিক্রয় তার দ্বিগুণ ধার্য করেছে, তাহলে 210। এখন তার বলছে দ্বিতীয় বর্ষে লাভ কত, তাহলে 100 থেকে 210 লাভ কতটা হলো,
110, তাহলে লাভের হার আমাকে বের করতে হবে। নিচে কস্ট প্রাইস তো 100 ইন্টু 100, তার মানে 110%। তাহলে আজকে ক্লাসে এই 31খানা কোশ্চেন ছিল অঙ্ক এবং জিকে মিলিয়ে, এবং সেগুলো সলভ করলাম এবং জিকে গুলো আলোচনা করা হলো। আর যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।